হ্যালো স্টুডেন্টস, আমার নাম চন্দ্রদীপ সরকার। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও সেশন নিয়ে। তো আজকে আমরা কি পড়বো? দেখো, আমরা কিচ্ছু পড়বো না, আমরা 50টা মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক ভারতের ইতিহাসের টপিক ওয়াইজ এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। এবং এই যে সিরিজটা এখানে আমরা আজকে যেটা ডিসকাস করব, পলাশির যুদ্ধ এবং রবার্ট ক্লাইভ, এর ওপর মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ সেশন। দেখো, এটা কিন্তু নর্মাল কিন্তু কোয়েশ্চেন ডিসকাশন সেশন নয়। এই 50টা এমসিকিউ থ্রু দিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট সেকশনগুলোকে জানবো, আমরা বুঝবো এবং আমরা টেক্সটটাকে দেখবো এবং সেখান থেকে প্রবলেম সলভ করবো, প্লাস গোটা চ্যাপ্টারটা আমরা রিভাইজ করবো এই 50টা এমসিকিউ থ্রু দিয়ে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। বাট বিফোর উই স্টার্ট, থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্যে, আমাদের এত ভিডিওস ওয়াচ করার জন্যে, আমাদের সাথে কানেক্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। তো বিফোর উই স্টার্ট, এবিসির প্রত্যেকটা ভিডিওতে যেমন অ্যানাউন্সমেন্টস থাকে, তো অবশ্যই অ্যানাউন্সমেন্টস আছে। এবিসি শুরু করতে চলেছে যে তোমাদের জন্য স্পেশাল অফার, এবিসি অ্যাডভান্স কোর্স অ্যান্ড এবিসি ফাউন্ডেশন কোর্স। যারা আইএস, আইপিএস, আইএফএস, ডাব্লিউবিসিএস বা আদার গভর্নমেন্ট এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, সিজিএল, রেল, পুলিশ এটসেট্রা অন্যান্য কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এবিসি ইনিশিয়েট করেছে কমপ্লিটলি ফ্রি ডেমো ক্লাস। যদি মনে করো কি তোমরা ক্লাস করতে চাইছো, এবিসি নাম্বারে কল করে নাও। ওয়েস্ট বেঙ্গলে এবিসিতে অনলাইন অ্যান্ড অফলাইন দুরকম ফিচার্সই আছে, হাইব্রিড ক্লাসে আছে, অনেক কিছু অফার্স আছে। এসো, আগে ফ্রি ক্লাস করো, যদি ভালো লাগে, যদি আমাদের ক্লাস পছন্দ হয় তাহলে তুমি জয়েন করতে পারো। আর আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। এখানে তুমি অটোমেটিক্যালি এক্সাম আপডেট, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট সিরিজ, ফ্রি ক্লাসেস, ক্লাস নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পাবে। আর আরেকটা জিনিস, সব থেকে ভালো, তুমি এবিসির অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর অ্যাপসের ভেতরেও কিন্তু সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে। চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম শুরু করতে চলেছি আজকের সেশন। প্রথম কোয়েশ্চেন দেখো, আমরা এমন কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি যে কোয়েশ্চেনগুলো কনসেপচুয়াল, যে কোয়েশ্চেনগুলো স্টেটমেন্ট বেসড। তো এখানে বেশ কিছু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সও থাকবে এবং বেশ কিছু তোমার বেসিক লেভেল কোয়েশ্চেন্সও থাকবে। তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করলে তোমাদের এক্সামে ক্লিয়ার করার ক্যাপাসিটি অবশ্যই ইনক্রিজ হয়। সাধারণভাবে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আমরা বাজারে পাই, সেখানে ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন দেওয়া থাকে। দেখো, ওই রকম কোয়েশ্চেন তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ওই জন্য এবিসি চেষ্টা করে একটা ব্যালেন্স মেনটেন করার। খুব ইউনিক কিছু কোয়েশ্চেন আমরা আজকে দিতে চলেছি। চলো আজকে ওর পড়ে দেখি কি কোয়েশ্চেন আছে। চলো, প্রথম কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং ব্যাটল অফ প্লাসি। পলাশি যুদ্ধ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। It was primarily a victory of military technology over traditional Indian warfare. এটি মূলত সামরিক প্রযুক্তির মাধ্যমে প্রচলিত ভারতীয় যুদ্ধ পদ্ধতির উপর বিজয় ছিল। আর উভয় পক্ষের তুলনামূলক কম ক্ষয়ক্ষতির কারণে এই যুদ্ধকে প্রায় ছোটখাটো সংঘর্ষ বলা হয়। The battle is often described as skirmish due to relatively low number of casualties on both sides. তো এখানে জিজ্ঞেস করতে চাইছে যে দুটো কোয়েশ্চেনের ভেতরে কি কোনটা, which of the above statement are correct, কোনটা ঠিক, প্রথমটা না দ্বিতীয়টা। চলো আগে দেখি পলাশির যুদ্ধটা মধ্যে চরিত্রটা একটু বিচার করি। দেখো, প্রথম লাইন কি বলেছে, ইট ওয়াজ প্রাইমারিলি আ ভিক্টরি অফ মিলিটারি টেকনোলজি ওভার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়ারফেয়ার আর দ্য ব্যাটেল ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ আ স্কারমিশ ডিউ টু রিলেটিভলি লো নাম্বার অফ ক্যাজুয়ালিটিস। দেখো, একটা কথা তোমাদের বলি আমি, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা একটু চেক করো। দেখো যে প্রথম কথা, আগে দেখি কি কন্ডিশন ছিল। প্রথম কথা, এখানে টোটাল সোলজার্স নবাবের দিকে প্রায় 60-62 হাজার মতো ম্যাক্সিমাম সোলজার ছিল, ব্রিটিশদের 3,000 সোলজার ছিল। তোমার নবাবের ক্যাভেলরি ছিল প্রায় 15-18 হাজার, এদের ক্যাভেলরি জিরো ছিল না, ঘোড় সৈন্য ছিল না। আর্টিলারি নবাবের 53খানা হেভি গানস ছিল এবং ব্রিটিশদের কাছে 10টা তাও স্মল ফিল্ড গানস ছিল। আচ্ছা, নবাবের কাছে 10টা ওয়ার এলিফ্যান্ট, এদের কাছে কোনো ওয়ার এলিফ্যান্ট নেই। নবাবের কাছে 50টা ফ্রেঞ্চ আর্টিলারিম্যান, ব্রিটিশদের কাছে তাও নেই। অতএব প্রথম কথা হচ্ছে, একটা সাফিসিয়েন্ট কিন্তু লজিস্টিক্যাল সাপোর্ট নবাবের আর্মি ছিল এবং ডেফিনেটলি প্রায় 60,000 ভার্সেস 3,000 উইথ প্রপার ইকুইপমেন্টস কোনোভাবেই কিন্তু এদের জেতার কোনো পসিবিলিটি থাকে না, অসম্ভব ব্যাপার।
অসম্ভব, কোনো পসিবিলিটি ছিল না জেতার। অতএব যদি আমি প্রথমে দেখি যে, আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের একসাথে বলে দেবো যে দেখো, টোটাল যদি যুদ্ধ হওয়ার পর, যখন 23শে জুন 1757-তে যুদ্ধ হয়, টোটাল ক্যাজুয়ালিটি রেট মানে অর্থাৎ কতজন মারা গেছিল, 29 জন মারা গেছিল ব্রিটিশদের সাইডে, আর 500 জন মারা গেছিল মাত্র কোথায়, নবাবের সাইডে, নবাবের দিকে। তাহলে টোটাল 529 জনের বলিদানে গোটা বাংলা এবং দেশ চলে গেল ব্রিটিশের হাতে। তো এত অল্প একটা দেশ দখল হলো, একটা বড় এলাকা দখল হলো মাত্র 529টা লোকের মৃত্যুতে। কি করে হতে পারে এটা? তো এটাকে অ্যাকচুয়ালি যুদ্ধ বলাই যায় না, এটা মানে কি বলবো, ওয়ার তো নয়। একটা ওয়ার হয়, একটা দেশ দখল হয়, ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু একটা ব্যাটেলও না, এটা কি মানে গ্যাং ওয়ার হতে পারে আর্টলি বলতে পারো তোমরা। তো এই কারণের জন্যই যদি আমরা দেখি এই প্রশ্নটা, যে প্রথম যে কোয়েশ্চেনটা করেছে যে মিলিটারি টেকনোলজি জিতেছিল, হ্যাঁ হ্যাঁ, ভারতীয় যে সামরিক প্রযুক্তি জয় হয়েছিল, এই স্টেটমেন্টটা তো একদমই নয় ঠিক। দ্বিতীয় কথা, যে এই ব্যাটেলটা, যে যুদ্ধটা হয়েছিল সেখানে মাত্র 529টা লোক মারা গেছিল, তাই এটা কিন্তু স্কারমিশ বলি আমরা, সেখানে খুব অল্প লোক মারা যায়, গ্যাং ওয়ার টাইপ। অতএব এখানে স্টেটমেন্ট 2টা, এইটা কিন্তু কারেক্ট আনসার হবে। নেক্সট আসছি, উইথ রেফারেন্স টু কনস্পিরেটরস এট প্লাসি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। পলাশী ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। মীর মদন মোহনলাল were the only prominent generals who remained loyal to নবাব। মীর মদন ও মোহনলাল ছিলেন একমাত্র বিশিষ্ট সেনাপতি যারা নবাবের প্রতি অনুগত ছিলেন। আর জগৎ শেঠ প্রোভাইডেড ব্রিটিশ উইথ বোথ ফিনান্সিয়াল ব্যাকিং অ্যান্ড সিক্রেট ইন্টেলিজেন্স। জগৎ শেঠ ব্রিটিশদের অর্থনৈতিক সহায়তা ও গোপন তথ্য প্রদান করেছিলেন। আর অমিচাঁদ সার্ভড অ্যাজ আ মিডলম্যান বাট ওয়াজ ইভেন্চুয়ালি এক্সক্লুডেড ফ্রম দ্য ফাইনাল র্যানসম বাই দ্য ব্রিটিশার্স। অমিচাঁদ মধ্যস্থতাকারী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা তাকে ক্ষতিপূরণ থেকে বাদ দেয়। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে এটা যে একবার দেখি এই ক্যারেক্টার্স গুলো সম্বন্ধে, যে নবাবের কি পরিস্থিতি ছিল তখন। দেখো, যদি এখানে আসি এই স্লাইডটাতে, তাহলে দেখবো হ্যাঁ, মীর মদন আর মীর মোহন এরা কিন্তু নবাবের প্রতি লয়াল ছিল, কিন্তু ম্যাক্সিমাম লোক, রায়দুল্লভ, ইয়াদ লুতুফ খান, এরা ব্রিটিশদের ফরে ছিল। জগৎ শেঠ এও ব্রিটিশদের ফরে ছিল, এ মেন ফিনান্সার ছিল এবং সিক্রেট ইন্টেলিজেন্স ইনফরমেশন সাপ্লাই করতো ব্রিটিশ অফিসারদের। এবং অমিচাঁদ একজন মিডলম্যান ছিল, যে কিন্তু টাকার বিনিময়ে সিরাজদৌল্লার আর্মির সিক্রেট ইনফরমেশন ব্রিটিশদের সাপ্লাই করত। ঠিক আছে, তো এবার ঘটনা যদি আমি দেখি কোয়েশ্চেনটা ভালো করে, এখানে আরেকবার পলাশীর যুদ্ধের যে পরিস্থিতি, তাহলে এখানে দেখবো প্রথমে যে মীর মদন মোহনলাল were prominent generals who remained loyal to the নবাব, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে। জগৎ শেঠ কারেক্ট আনসার, এন্ড অমিচাঁদ মিডলম্যান, এটাও কারেক্ট আনসার। তাহলে এখানে যদি দেখি 1, 2, 3 তিনটেই কিন্তু আমার কারেক্ট আনসার হচ্ছে। চলো, regarding military strength during Battle of Plassey, consider the Nawab's army possessed significant advantage heavy field guns। আমি বললাম কি, অবশ্যই যদি তুমি এই স্লাইডটা একবার দেখো, তুমি দেখবে নবাবের আর্মিতে 53খানা হেভি ফিল্ড গানস ছিল, 53 ফিল্ড গানস ছিল। অবশ্যই এটা একটা নবাবের কাছে অ্যাডভান্টেজ ছিল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যদি বলি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিলাইড হেভিলি অন লার্জ ইউরোপিয়ান ক্যাভেলরি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশাল ইউরোপীয় অশ্বারোহী বাহিনীর উপর নির্ভর করেছিল। দেখো, এটা একদমই সত্যি না। তার কারণ হচ্ছে, যদি তুমি ক্যাভেলরির কথা বলো, এদের কিন্তু ছিলই না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখবো যে প্রথম কোয়েশ্চেনটা কারেক্ট, আর প্রথম কোয়েশ্চেনটা কারেক্ট, সেকেন্ড কোয়েশ্চেনটা রং। তাহলে শুধুমাত্র এ অনলি হবে এটার উত্তর। Next, what was the biggest blunder committed by Siraj-Dowlah during the battle? পলাশীর যুদ্ধের টাইমে সিরাজদৌল্লাহ কি ভুল করেছিল? বিগেস্ট ব্লান্ডার সিরাজদৌল্লাহর কি হয়েছিল? 1 নম্বর, কামান ব্যবহার করতে অস্বীকার করা। মির্জাফরের পরামর্শতে পিছু হটে যুদ্ধক্ষেত্র ত্যাগ করা। যুদ্ধের আগে মির্জাফরকে হত্যা করা। ভুলবশত ফরাসি মিত্রদের আক্রমণ করা। প্রথম কথা, মির্জাফর তো তোমরা জানোই কি, সিরাজদৌল্লাহ পলাশী যুদ্ধের পর যখন ব্রিটিশরা দখল করে নিল বাংলা, তখন মির্জাফরকে নবাব করে। তুমি এই স্টেটমেন্টটা তো আমরা কোয়েশ্চেন পড়েই বুঝতে পারছি কি মির্জাফর মারা যায়নি।
অ্যাটাকিং দ্য ফ্রেঞ্চ অ্যালাইজ বাই মিস্টেক। ভাই সিরাজদৌল্লা কবে ফ্রেঞ্চরা অ্যাটাক করেছিল, কোন দিন করেছিল? এরকম হিস্ট্রিতে কোনো রেকর্ডেড ইনফরমেশনে নেই। উল্টে ফ্রেঞ্চরা সিরাজকে কিন্তু সাপোর্ট করেছিল। ঠিক, আচ্ছা নেক্সট পয়েন্ট, তোমাদের যারা একটু ডিটেলসে প্রিপারেশন নিচ্ছ বা পড়াশোনা করছো তাদের ভিতর এই দুটো অপশনে গোলাতে পারে কি, আর্টিলারি কামান ব্যবহার করতে অস্বীকার করা, আর মির্জাফরের পরামর্শ পিছু 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 হটে যুদ্ধক্ষেত্রে ত্যাগ করা। দেখো এই স্টেটমেন্টটা পুরোপুরি ঠিক নয়, কামান ব্যবহার করে অস্বীকার করা, কারণ তুমি যদি খুব ভালো করে এই ছবিটা দেখো একবার মন দিয়ে, যে সিরাজদৌল্লা 53খানা গান নিয়ে গেছিল বা কামান নিয়ে গেছিল ব্যবহার করবে না বলে নয়, 53খানা কামান ও এই কারণের জন্য নিয়ে গেছিল ব্যবহার করবে তাই। কিন্তু কোনোভাবে কেউ, এটা কোনো ব্যক্তি হতে পারে বা প্রাকৃতিক ভাবে হতে পারে, আমরা জানি না আদৌ কনস্পিরেসি কিনা, সিরাজদৌল্লার গান পাউডার যেখানে ছিল, বারুদ যেখানে ছিল, সেগুলো বৃষ্টি জুন মাস তো বৃষ্টির দিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ত্রিপল কিন্তু কেউ সরিয়ে নিয়েছিল। মোদ্দা কথা, বৃষ্টিতে সিরাজদৌল্লার সম্পূর্ণ বারুদগুলো সব ভিজে গেছিল এবং সিরাজদৌল্লা কামান ব্যবহারই করতে পারেননি। তো ব্যবহার করতে অস্বীকার করাটা সঠিক উত্তর হবে না, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে উনি ব্যবহার করতেই পারেন। এটা হলো 1 নম্বর। এবার লাস্ট অপশন বি, এটা অবশ্যই কারেক্ট হবে, মির্জাফর ম্যানিপুলেটেড সিরাজদৌল্লা টু রিট্রিট। তবু আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এলিমিনেশন মেথডে তো অবশ্যই কারেক্ট হচ্ছে, বাট স্টিল আমি তোমায় একবার দেখিয়ে দিচ্ছি এখানে যে এরকম ঘটনা ঘটে কি, যে লর্ড ক্লাইভের সাথে মির্জাফরের একটা সিক্রেট মিটিং হয়। সেখানে লর্ড ক্লাইভ বলেছিল মির্জাফর তোমাকে দুটো কাজ করতে হবে যদি বাংলা নবাব হতে চাও। একটা, তোমার আন্ডারে যে বড় আর্মি আছে 45,000 আর্মি, সেই আর্মিকে কিন্তু মোবিলাইজ করবেন, তুমি দাঁড় করিয়ে রাখবে। আর আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে, আমি যখন সিগন্যাল দেবো তখন সিরাজকে গিয়ে বলবে যে সিরাজ, পরিস্থিতি খুব খারাপ নবাব, আপনি এখান থেকে চলুন, আপনাকে আমি সেফলি এখান থেকে বার করে দিয়ে যাই, পরে আমরা আবার দখল করতে পারবো, কিন্তু আপনি যদি থাকেন, আপনার যদি কিছু হয়, আপনাকেই মারার টার্গেট করা হচ্ছে, আপনি যদি থাকেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। অতএব এই জিনিসটাকে মাথায় রেখে মির্জাফর কিন্তু গিয়ে সিরাজকে এই কথাটা বলেছিল এবং সিরাজকে ওইখান থেকে বার করে পলাশির প্রান্তর থেকে উটে চাপিয়ে পাঠানো হয়, আমাদের বাংলা পাঠানো হয়, মানে আমাদের মুর্শিদাবাদে। এবার কোয়েশ্চেন হচ্ছে, এখানে দুটো জিনিস পয়েন্ট অ্যারাইজ করছে। দেখো, যখনই সৈন্যরা দেখছে কি নবাব চলে যাচ্ছেন, ওদের মনে একটা স্বাভাবিক ডাউট হবে কি, জাহাজ থেকে যদি ক্যাপ্টেন চলে যায়, বাস থেকে যদি ড্রাইভার নেমে যায়, তাহলে যাত্রীদের মনোবল তো ভাঙবেই। যাত্রীরা বুঝবে তো আগে কি হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সবার আগে কে বুঝতে পারে? ড্রাইভার। জাহাজ ডোবার আগে সবার আগে কে বুঝতে পারে? ক্যাপ্টেন। অতএব সৈন্যরা কিন্তু বুঝতে পেরে গেছিল পলাশির যুদ্ধে আমাদের হার হচ্ছে এবং ওদের মনোবল ভেঙে যায়, ওরা ছন্নছাড়া হয়ে যায় এবং যুদ্ধে হেরে যায়। কারণ মনে রাখবে, ওয়ার ইজ অলওয়েজ সাইকোলজিক্যাল। তো অতএব অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, এইটা কিন্তু কারেক্ট আনসার হবে। দিস ইজ গনা বি আ কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি আছে। আচ্ছা, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? সহজ উত্তর, 23শে জুন 1757 সাল। এটা আশা করি বলার কিছু নেই, এই যে দেওয়া আছে। নেক্সট, রিগার্ডিং এক্সিকিউশন অফ সিরাজউদ্দৌলা, অন হুজ অর্ডার্স ওয়াজ হি এক্সিকিউটেড? এটা একটা বড় কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। কারণ একটা কথা বলি, কারণ সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে সিরাজউদ্দৌলার প্ল্যান ছিল, আমি তোমাকে স্লাইডটাকে দেখাই। দেখো, মুর্শিদাবাদ থেকে সিরাজউদ্দৌলার প্ল্যান ছিল যে উনি পাটনা যাবেন। তো পাটনা উনি যাচ্ছিলেন নৌকা করে, ধরা পড়ে যান। ঠিক আছে, ওনার চটি দেখে চিনতে পেরে যায়। অ্যাকচুয়ালি ওনার কাছে একটা ছোট্ট সন্তান ছিল, তার খুব খিদে পেয়েছিল, তো তাকে খাওয়ানোর জন্য একটা রাজমহল হিলসের কাছে একটা লোকাল একটা মসজিদ দেখে ওখানে উনি দাঁড়ান। তো ওখানকার লোকে মীর কাসিমের আর্মি তো খুঁজে বেড়াচ্ছিল সিরাজদৌল্লাকে। তো ওখানকার যে ফকির ছিল, সে তার সাথে সিরাজদৌল্লার কিছু একটা সমস্যা ছিল আগে থেকেই, সে সিরাজকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দেয় এবং সিরাজ ফাইনালি অ্যারেস্ট হয়। এবং অ্যারেস্ট হওয়ার পর সিরাজকে নিয়ে চলে যাওয়া হয়, কোথায় নিয়ে আসা হয়? হারাম দেওরি। হারাম দেওরি কোথায়? মির্জাফরের বাড়িকে বলা হয়। ওখানে নিয়ে গিয়ে সিরাজকে রাখা হয় এবং মির্জাফরের যে বড় ছেলে, তার নাম হচ্ছে মিরান।
মিরান অর্ডার দেয় সিরাজকে হত্যা করার। সিরাজদৌল্লা শেষ একবার সুযোগ চেয়েছিল, কি শেষ ইচ্ছা, বলে আমি এখন নামাজ পড়তে চাই। সিরাজকে পড়তে দেওয়া হয়নি, বলে ওপরে গিয়ে নামাজ পড়বে একবারে। এবং যে লোকটা নিজে হাত দিয়ে সিরাজকে হত্যা করে সেই লোকটার নাম হচ্ছে মোহাম্মদী বেগ। অতএব যদি তুমি এই কোয়েশ্চেনটা দেখো যে অন হুজ অর্ডার্স ওয়াজ হি এক্সিকিউটেড, উত্তর কিন্তু হবে মিরান। কিন্তু নিজে হাত দিয়ে কে মেরেছিল সেটা হচ্ছে মোহাম্মদ আলী বেগ, বা এটাকে তুমি বলতে পারো অনেকে মোহাম্মদী বেগ। নিজে হাতে হত্যা করে কিন্তু মোহাম্মদী বেগ, আর কার অর্ডারে হত্যা করে? মিরানের অর্ডারে হত্যা করে। মিরানকে মির্জাফরের ছেলে। চলো নেক্সট আসি। Which of the following statements reflect the impact of Battle of Plassey as per নবীন চন্দ্র সেন? নবীন চন্দ্র সেনের মতে পলাশী যুদ্ধের প্রভাব সম্পর্কে সঠিক বিবৃতি কোনটি? It marked the beginning of a dark night for India. এটি ভারতের জন্য একটি অন্ধকার রাত্রি সূচনা করে। It transformed the state policy from a welfare to one of the suppression and exploitation. এটি কল্যাণমূলক রাষ্ট্রনীতি থেকে দমন ও শোষণ নীতিতে পরিবর্তন করে। দেখো তোমাদের একটা কথা বলি, এক নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে দেখো পলাশী যুদ্ধের পর বাংলা কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেছিল। বাংলায় ব্রিটিশরা কিন্তু কোনোদিনই অন্যান্য রাজাদের মতো, আর্য থেকে মুঘল অব্দি ভারতবর্ষে সবাই বিদেশি রাজা, সবাই একরকম হিসেবে ভারতবর্ষে থেকেছে, কিন্তু ব্রিটিশরা ছিল একদমই আলাদা, একদমই আলাদা। ওরা কোনোদিনই আমাদের সাথে মিলতে পারেনি, ওরা কোনোদিনই এদেশের হতে পারেনি, ওরা ওই দেশেরই ছিল। এই দেশকে শুধু লুটের একটা জায়গা, টাকা পয়সা লুণ্ঠন করার একটা জায়গা হিসাবে ওরা ট্রিট করত। শুধু চুরি করে গেছে, শুধু লুট করে গেছে, শুধু মালপত্র নিয়ে চলে গেছে, দেশকে খালি করে দিয়েছে এক কথায়। এই জন্যই কথাটা বলা হয় কি ওয়েলফেয়ার স্টেট থেকে সাপ্রেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন, দমন এবং শোষণ নীতিতে ওরা কিন্তু পরিণত করে ভারতবর্ষকে। আর দ্বিতীয় কথা, এই টাকাগুলো নিয়ে ওরা করছিল কি, টাকাগুলো নিয়ে নিজের দেশে ইন্ডাস্ট্রি লাগাচ্ছিল, ফ্যাক্টরি লাগাচ্ছিল, নিজেদের বাড়িঘর তৈরি করছিল। সো ওরা যা কিছু করেছে ব্রিটেনরা সব আমাদের পয়সা দিয়ে করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই পোয়েট নবীন চন্দ্র সেন, কবি নবীন চন্দ্র সেন বলেছিলেন কি বাংলার অন্ধকার রাত্রি শুরু হলো। এবং বাংলা কিন্তু সেই ব্রিটেনের একদম কামধেনু হিসেবে কাজ করতো। মানে কি, এক কামধেনু মানে একদম মানে মাইথোলজিক্যাল একটা গরু, মানে তার দুধ কখনো শেষ হয় না, দুইয়েই যায় দুইয়েই যায় দুইয়েই যায়। ভারতকে, ভারতের রক্ত চুষে 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 শেষ করে দিয়েছিল শুরু থেকে শেষ অবধি। সমস্ত এদের শিক্ষা যে পলিসি, মডার্ন এডুকেশন, এদের যে অর্থনৈতিক পলিসি, মালবাড়ি সিস্টেম, জমিদারি সিস্টেম, রায়তবাড়ি সিস্টেম, সানসেট ল, দদিনী সিস্টেম, এদের যে পলিটিক্যাল ফিলোসফি, যেমন তুমি যদি ওয়েলেসলির কথা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলি, ডকট্রিন অফ ল্যাবস বলি, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি বলি, ওয়ার পলিসি বলি, সমস্ত পলিসি শুরু থেকে শেষ অবধি সবকটাই কিন্তু লুট করা, ধ্বংস করা, এইগুলোকে মাথায় রেখেই করা হয়েছিল। তাই বাংলার অন্ধকার যুগ শুরু হয়ে গেছিল। অতএব এইখানে প্রথম লাইনটা একদম ঠিক এবং দ্বিতীয়টা একদম ঠিক। তাহলে এখানে বোথ 1 and 2 will be the correct answer for question 7. চলো নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন আফটার প্লাসি। ঠিক কি পলাশী যুদ্ধের পর আর্থিক শোষণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বাংলাকে ব্রিটিশ শিল্পায়নের জন্য কামধেনু হিসেবে দেখা হতো, এটা এক্ষুনি দেখলাম একদম ঠিক। মীর কাসিম ওয়াজ নিকনেম দ্য গোল্ডেন ব্যাগ ফর ইআইসি। দেখো এখানে একটা কিছু পয়েন্ট বলার আছে তোমাদের। সিরাজদৌল্লাকে সরিয়ে যখন মির্জাফর সিংহাসনে বসে, মির্জাফরের যে পিরিয়ডটা আমি তোমায় দেখাচ্ছি, এখানে একটা ঘটনা, এই যে কোথায় গেল, এই যে যখন বসে মির্জাফর যখন সিংহাসনে বসে 1757 সালে, মির্জাফরের যে টোটাল এরাটা, মানে টোটাল টাইমটাকে বলা হতো গোল্ডেন ডাঙ্কি এরা। কি মজা করে না? হ্যাঁ, সোনার গাধা বলছে মির্জাফর স্ট্রিট আছে গোল্ডেন ব্যাগ ফর ইআইসি। গোল্ডেন ব্যাগ মানে কি, যখন যেরকম পয়সা দরকার হতো মির্জাফরের গলা চিপে পয়সা নিয়ে নিত। ইভেন এতটাই কন্ডিশন খারাপ হয়েছিল, মির্জাফর মারা যাবে, ডেথ বেডে আছে, লর্ড ক্লাইভ মির্জাফর মারা যাবে সেই মুহূর্ত 5 লক্ষ টাকা নিয়েছিল ক্লাইভের পেনশন ফান্ড অনুযায়ী, পেনশন ফান্ডের জন্য। তো দেখো 2.5 মিলিয়ন পাউন্ডস,
2,34,000 পাউন্ড পার্সোনালি নিয়েছিল, 24 পরগনা নিয়ে নিয়েছিল, মানে আনলিমিটেড। আর এগুলো তো অডিটেড রেকর্ডেড, এমনি যে কত নিয়েছে মানে তার কোনো হিসাব নেই। এই জন্য এটাকে বলা হয় গোল্ডেন ডাঙ্কি এরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোল্ডেন ব্যাক ফর ইআইসি। এই যে মির্জাফরের সমস্ত ওয়েলথ এখানে লুট হচ্ছে। তো এই কারণের জন্য এইখানে আমি যেটা বলেছি কোয়েশ্চেনে, সেটা হচ্ছে এটা মীর কাসিম হবে না, উত্তরটা যদি মির্জাফর হতো তাহলে ঠিক হতো। তাহলে এখানে দ্বিতীয় স্টেটমেন্টটা ভুল অ্যান্ড প্রথমটা কারেক্ট, তো ওয়ান অনলি আনসার হবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য গোল্ডেন ডাঙ্কি এরা রেফার টু? মির্জাফর ফুলফিলিং কনস্ট্যান্ট ফিনান্সিয়াল ডিমান্ডস, মির্জাফর কোম্পানির আর্থিক চাহিদা পূরণ করতেন, এই তো এটা হবে ঠিক। নেক্সট, হু ওয়াজ কল্ড দ্য জ্যাকেল অফ লর্ড লাইফ? অবভিয়াসলি যে মেন প্লেয়ার, যার জন্য পলাশির যুদ্ধ এরকম হয়ে গেল, যে যার আন্ডারে 60,000 সৈন্যের ভিতর যার আন্ডারে 45,000 সৈন্য ছিল, সেই মির্জাফর, সেই তো হবে মেন খেলোয়াড়, সেই তো হবে সেই জ্যাকেল। তো লর্ড ক্লাইভের জ্যাকেল কে ছিল? মির্জাফর ছিল। Next, consider the following statements regarding the replacement of Mirzafar. Mirzafar was replaced because he failed to pay the agreed amounts to EIC, or EIC suspected Mirzafar of conspiring with Dutch for assistance. মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্দেহ করছিল যে মির্জাফর ডাচদের সঙ্গে ষড়যন্ত্র করছে। দেখো এখানে একটা কথা বলি, মির্জাফর যখন পয়সা দিতে দিতে শ্রান্ত হয়ে গেছে, মির্জাফরের কাছে এক পয়সা নেই, মির্জাফর বুঝতে পেরে গেছে মির্জাফর কত বড় ভুল করেছে। যখন খালি তো কোষ খালি তো নেই কিছু দেওয়ার। তুমি দেখবে মির্জাফরের পর যখন মীর কাসিম পাওয়ারে আসছে, মীর কাসিম পাওয়ারে আসার পর তখন তো কোষ নেই, টাকা নেই, তো জায়গা দিতে হচ্ছে, সিলহেটের চুনের বিজনেস দিয়ে দিতে হলো। টাকা নেই তো কোথা থেকে দেবে, কোথায় টাকা আছে? পয়সাই তো নেই, সবই তো নিয়ে নিয়েছে ওরা। তো এই যেদিনকা কোষ খালি করেছে আর মির্জাফর দিতে পারছে না, সেই দিনটাই কিন্তু মির্জাফরকে রিপ্লেস করে জামাইকে সিংহাসনে বসানোর ডিসিশন নিয়ে নেওয়া হয়ে গেছিল। আর শেষ মুহূর্তে মির্জাফর বুঝতে পেরেছিল কি যদি একবার চেষ্টা করে দেখি যদি কিছু করা যায়, তো ডাচদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে যদি কোনোভাবে কিছু করা যায়, কিন্তু ইট ওয়াজ टू लेट। कैंसर अब बहुत ज्यादा स्प्रेड हो गया, अब सर कुछ नहीं कर सकते आप। जब वक्त था आपको नवाब, आप इतने खुश थे, अच्छे थे, आपका जिंदगी अच्छा चल रहा था, मगर आपको नवाब बनना था सर। अब बन भी सकते थे मगर तरीका आपका गलत था। इसीलिए कहते हैं लोग, बहुत गलत कहते हैं आज के डेट में, कहते हैं तरीका कोई भी हो रिजल्ट से मतलब है। देखो देखो तरीका कोई भी हो रिजल्ट से मतलब है, अगर ऐसा मेंटालिटी आपका है। फिर देखो এবার মির্জাফর যদি নবাব হতো, নর্মালি সিরাজকে হত্যা করে সিংহাসনে বসতো, কোনো সমস্যা ছিল না। এই যে তরিকা कोई भी हो, এটা বিশাল ভুল কথা স্যার। रिजल्ट अगर तरीका सही है, रिजल्ट भी सही आएगा। अगर तरीका नहीं है या तरीका में गलती है, तो रिजल्ट भी नहीं आएगा। दैट्स द बेस्ट पार्ट। আর একটা কথা বলি, তোমরা যারা পড়াশোনা করছো, অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখছো আশেপাশে, এই নেই সেই নেই, চাকরি নেই, হাবিজাবি। একটা সিম্পল কথা বলি, দুটো জিনিস মাথায় রাখো, সহজ কথায়, আমিও জানি তুমি কি বলছো। দেখো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করো যেগুলো সমাধান তোমাদের হাতে আছে। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট, তোমরা এমন কোনো জিনিস নিয়ে মাথা খারাপ করো না যে জিনিসটা সমাধান তোমাদের হাতে নেই। এটা হলো বেস্ট অ্যাডভাইস। এই নিয়ে যদি বসে আলোচনা করা ফ্রাস্ট্রেটেড হও, তাহলে তোমাদের থেকে বোকা আর পৃথিবীতে কেউ নেই, কারণ সমাধানই তো নেই। আমরা তো কিছু করতেই পারবো না। যারা করার তাদের করতে হবে, তারা যদি করে তো হবে, যদি না করে তো হবে না, সহজ কথা। এটা হলো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আসছে সেটা হচ্ছে যে কত সিট আছে, কত কাট অফ আছে, এত মাথা ঘামি কি হবে স্যার? একটা সিট দরকার, 1, একটা সিট আছে, ওটা তোমারই থাকবে যদি প্রিপারেশনের প্রসেস তোমার ঠিক থাকে। প্রিপারেশনের প্রসেস যদি ভুল থাকে তাহলে কিন্তু স্যার সমস্যা হবে। যদি কখনো অসুবিধা হয় প্রিপারেশনের প্রসেস জানতে, আমাকে ফোন করে নেবে, ইউবিসিতে কানেক্ট করবে, দেখে নেবে পড়ার প্রসেস কি, করতে হয়, পড়ার মেথড কি। বেশি দরকার নাই, একটা টপিক আমি দেখিয়ে দেবো, ওই মেথডটা কমপ্লিট করবে, ওই মেথডে পড়বে, একটা টপিক জাস্ট, যে কোনো সাবজেক্টের একটা টপিক দেখিয়ে দেবো। তারপর যে মেথডটা আমি বলবো সেটা করার পর তোমার বন্ধু হোক, কেউ হোক, সিনিয়র হোক, তাকে বলবে ভাই তোর ক্ষমতায় যতটা কুলায়, সেখান থেকে আমাকে 10টা কি 15টা কি 20টা কোশ্চেন করে দে, তুমি 20টাতে 20টাই উত্তর দিয়ে আসতে পারবে, একদম শিওর শট।
19টা 18টা বলছি না, আমি জানি 20টাই পারবে। तरीका की बात है, प्रोसेस इज रियली इंपॉर्टेंट। प्रोसेस ऑफ स्टडी, वन लाइनर मुखस्त करा आकाशेर दिके ताकिए, ये प्रोसेस अब ऑब्सोलीट हो गया है। आज के डेट में ये प्रोसेस नहीं चलता है सर, प्लीज बहुत हो गया, आप इस मेथड को रेस्ट दीजिए। ये मेथड किंतु हेल्दी मेथड नয়। चलो नेक्स्ट, with reference to Mir Qasim's initial concessions to AIC, consider the following. মীর কাসিমের প্রাথমিক ছাড় সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তিনি বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম কোম্পানিকে দান করেন। তিনি সিলেটের চুন ব্যবসার ব্রিটিশদের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কোনগুলো ঠিক দেখে নিচ্ছি, চলো কতটা ঠিক। দেখো, মীর কাসিম যখন পাওয়ারে আসে, টাকা নেই তো, বর্ধমান, মিদনাপুর, চিট্টাগং এগুলো দিয়ে দিচ্ছে, সিলেটে চুনের ব্যবসা দিয়ে দিচ্ছে, জায়গা দিয়ে দিচ্ছে। লোকে টাকা না থাকলে কি করবে? ঘটি বাটি বিক্রি করবে। এই ঘটি বাটি বিক্রি করছে। তাহলে এই দুটো লাইনই কিন্তু এখানে যেটা দেখছি সেটা কিন্তু ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে বোথ 1 and 2 will be the correct answer 12 ক্ষেত্রে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট মীর কাসিমস সেলফ এম্পাওয়ারমেন্ট। মীর কাসিমের আত্মশক্তি বৃদ্ধির প্রচেষ্টা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মঙ্গির। মুর্শিদাবাদ থেকে মঙ্গিরে নিজের ক্যাপিটাল কিন্তু ও শিফট করেছিল। হি এস্টাবলিশড আ ক্যানন ফ্যাক্টরি এট মঙ্গির। মুঙ্গের একটি কামান কারখানা উনি স্থাপন করেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? দেখো, প্রত্যেকটা যদি ফ্যাক্ট অ্যানালাইসিস করি তাহলে দেখবে মীর কাসিম যখন পাওয়ারে আসে ও বুঝতে পেরেছিল ব্রিটিশরা জোঁক, আর এমন একটা জোঁক এদের উপর নুন কাজ করে না। অতএব ও চেষ্টা করেছিল নিজেকে শক্তিশালী করার, যাতে হাত দিয়ে টেনে ছিঁড়ে উপরে ফেলে দিতে পারে। অতএব এই প্রসেসটাতে প্রথমেও কাজ করেছিল কি, ও ক্যাপিটালটা শিফট করেছিল। ওদের নিজের ক্যাপিটাল যেটা ছিল মুর্শিদাবাদ, সেখান থেকে বিহারের মঙ্গিরে ক্যাপিটালটা শিফট করতে চেয়েছিল, কারণ যাতে ব্রিটিশদের হাতের একটু বাইরে গিয়ে শান্ত মাথায় কাজ করতে পারে। সেকেন্ড, ও ক্যানন ফ্যাক্টরি এস্টাবলিশ করে মঙ্গিরে, কামান ফ্যাক্টরি। ও রেভিনিউ রিফর্মস লাগায়। ও খাজুরি জামা বলে একটা ট্যাক্স, যেটা 3.5% ট্যাক্স, সেটা বসায়। ও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস করে। তো বিভিন্ন ধরনের কাজ এখানে করে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে এটা আমি সাদ্দাম হোসেনের সাথে তুলনা করেছি, বিকজ সাদ্দাম হোসেনও কিন্তু ইউএসএ সাদ্দামকে সিংহাসনে বসালেও ইরাকের সাদ্দামও কিন্তু নিজেকে যখন পাওয়ারফুল করার চেষ্টা করলো, আস্তে আস্তে এগুলো থেকে বেরোনোর চেষ্টা করলো, তখন কিন্তু সেই ইউএসএই ওকে হত্যা করলো। অতএব গল্পটা অনেকটা একই রকম। তো এখানে যদি দেখি তাহলে এই দুটো কোয়েশ্চেনই কিন্তু আমার কারেক্ট আনসার হচ্ছে। সো বোথ 1 and 2 উইল বি দি কারেক্ট আনসার। চলো নেক্সট দেখছি, নেক্সট কোয়েশ্চেন কি আছে। The reforms due to Mir Qasim was not seen in good faith by the company in the next phase. ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা মনে হয় একসাথে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেনটা আগে ডিসকাস করি তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখো, খাজরি জামা, একটু আগে কি বললাম, খাজরি জামা ইজ অ্যান এমার্জেন্সি ট্যাক্স। এক্ষুনি বললাম জরুরি কর 3.5%। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এইখানে consider the following statement about Ellis episode. British officer Ellis raided Mangir Fort during a private meeting. ব্রিটিশ অফিসার এলিস ব্যক্তিগত বৈঠকের সময় মুঙ্গের দুর্গ আক্রমণ করেন, আর নবাব এটিকে তার সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখেন। দেখো, অ্যাবসলিউটলি কারেক্ট। একবার তোমাকে দেখাই কি হয়েছিল। দেখো, মীর কাসিম যখন নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছিল, তখন অলরেডি মীর কাসিমের সাথে ব্রিটিশদের সম্পর্কে চিট ধরে, এবং এই চিটটাই কিন্তু ঘর্ষণে কখন পরিণত হয়, এই দুটো ঘটনায়, এলিস এপিসোড আর মঙ্গির কনভেনশন। দেখো এখানে কি এলিস এপিসোডে আমরা কি বলেছি, এখানে দেখো কি ঘটনা ঘটে অ্যাকচুয়ালি। এই যে ইলিশ এপিসোডে দেখো, মীর কাসিম অ্যাকচুয়ালি নিজের প্যালেসে, মঙ্গির প্যালেসে, ওখানে বসে মিটিং করছিলেন। কার সাথে? একজন আর্মেনিয়ার একজন ব্যবসাদার, খোয়াজা ইসরাইল সরহদ, ওনার সাথে বসে মিটিং করছিলেন। উনি একজন সল্ট পিটার বা এক্সপ্লোসিভের, যেটা গান পাউডার, বিভিন্ন গান পাউডার রিলেটেড মেটেরিয়ালস বিক্রি করে, তার সাথে মিটিং করছিলেন। হঠাৎ করে এই খবরটা যখন একজন ব্রিটিশ অফিসার এলিস বলে একজন পায়, সে মীর কাসিমের পারমিশন ছাড়া মীর কাসিমের ফোর্টে ঢোকে, দুর্গে ঢোকে, প্যালেসে ঢোকে, রুমে ঢুকে আর্মি ফার্মি নিয়ে ঢুকে যায়। এবার বলো
তুমি তোমার বাড়িতে প্রাইভেটলি যার সাথে বসে যা ইচ্ছা করতে পারো, যে কোনো কথা বলতে পারো। থার্ড পার্টির লোক, পাশের বাড়ির লোক, বাইরের লোক কোন অধিকারে আসবে, কোন অধিকারে আসতে পারে? এবং এই ঘটনাটাতেই কিন্তু মীর কাসিমের আঘাত লাগে। মীর কাসিমের মনে হয় কি নবাবের সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলছে, ব্রিটিশরা এতবার বেড়ে গেছে এদের। তাই মীর কাসিম কিন্তু এই ব্যাপারটা নিয়ে ক্যালকাটা কাউন্সিলের কাছে অ্যাপ্রোচ করে এবং তখনই শুরু হয় মঙ্গির কনভেনশন। আসবো সেই মঙ্গির কনভেনশনের গল্পে, তার আগে দেখি প্রশ্নের উত্তরটা। চলো, অতএব এখানে যদি দেখি, প্রথম স্টেটমেন্টটা একদম কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট নবাব এটাকে সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবেও দেখেন 2, তাহলে বোথ 1 and 2 উইল বি দি কারেক্ট আনসার। নাও সেকেন্ড, উইথ রেফারেন্স টু মঙ্গির কনভেনশন কনসিডার দ্য ফলোইং। এবার দেখো মঙ্গির কনভেনশনে কি হয়, চলো একবার দেখছি আমরা মঙ্গির কনভেনশনে কি হয়। আমরা এখানে পড়লাম, দেখো এবার ক্যালকাটা কাউন্সিলের যে গভর্নর ছিল ওর নাম ছিল লর্ড ভ্যামসিডার্ট। মীর কাসিম একটা চিঠি লিখে সেই চিঠিতে বলে যে নবাব শ্যাল বি দ্য সোল অথরিটি অফ অল ডিসপিউটস। যত ডিসপিউট ওই বাংলা বিহার উড়িষ্যা মিলে যা হবে নবাব ফাইনালি ডিসাইড করবে। কোম্পানিকে 9% কর দিতে হবে এবং দস্তক মানে যেটা ফারুক সিয়াদ দিয়েছিল 1717-তে, যে কে বিনে পয়সায় ব্যবসা করতে পারবে কি পারবে না, যে বিনে পয়সায় বাংলা বিহার জুড়ে অধিকারটা ব্যবসা করার, যে ট্যাক্স ফ্রি যে বিজনেসের যে অধিকারটা, সেটা নবাব যাকে ঠিক করবে সে দস্তক পাবে, বাকি এটা নবাবের হাতে থাকবে। এই কথাটা যখন ভ্যামসিডার্টকে বলা হয় না, ভ্যামসিডার্ট এরকম করে চিঠিটা নেয়, এরকম করে ছেড়ে মীর কাসিমের মুখের উপরে ফেলে দিয়েছিল। और इससे मीर कासिम को बहुत बुरा लगा। मीर कासिम ने तुरंत टोटल टैक्स हटवा दी, ऑल टैक्स, बोलो किसी को टैक्स नहीं दिया, सारा इनलैंड ड्यूटीज ने खत्म कर दिया। কিন্তু মীর কাসিমকে মেরে ফেলতো ব্রিটিশরা। পরিস্থিতি বুঝে মীর কাসিম পালিয়ে যায় আওয়াধে, এই যে আওয়াধে। ঠিক, চলো একবার এই কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কি করেছিল। এই যে তাহলে with reference to Mongir Convention, which Mir Qasim demanded a 9% duty on company's trade, absolutely correct. He asserted that dastak right should remain with the Nawab. তিনি বলেন দাস্তাকদের অধিকার নবাবের হাতে থাকবে, এটাও কারেক্ট। সো both 1 and 2 will be the correct answer. Now consider the following statement. Mir Qasim retaliation, remove all inland duties, একদম কারেক্ট। He aimed to create equality between company and Indian merchants, এটাও কারেক্ট, একদমই ঠিক, সব এক করে দিয়েছিল। ঠিক, তাহলে both 1 and 2 will be the correct answer. Now Mir Qasim formed nexus with dash and dash against Britishers in Battle of Buxar. চলো এই যে মীর কাসিম পালালো না, আওয়াধে পালালো, আমি বললাম ও প্রথমে নবাব অফ আওয়াধ কার কাছে যায়, সে এই যে নবাব, এই আমাদের নবাব মহাশয়, মোটাসোটা মানুষ, সুজাউদ্দৌলা। নাও এরকম মীর কাসিম, সুজাউদ্দৌলা আর শাহ আলম টু মুঘল এম্পারার, এরা তিনজন একসাথে হয়। একজন বোকা, একজন অন্ধ, একজন ল্যাংড়া, এবং তিনজন মিলে ফাইট করছে কার সাথে? দ্য মোস্ট डेवलप्ड रेस ऑफ द वर्ल्ड, ब्रिटिशर। और हारने का तो गारंटी था सर, गारंटी था। 1764 बैटल ऑफ बक्सर, ये ट्रायो हार जाते हैं ब्रिटिश के सामने और ट्रीटी ऑफ इलाहाबाद साइन होता है, जिससे बंगाल तो पहले गया था, अब पूरा भारत चला गया। देखो, बिकॉज मुगल एम्पायर हार गया था। তাহলে এখানে কি অপশনস হবে? মীর কাসিম ফর্ম নেক্সাস উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ এগেইনস্ট ব্রিটিশ ইন ব্যাটল অফ কার কার সাথে? সুজাউদ্দৌলা এন্ড শাহ আলম টু, প্রথমেই দেওয়া আছে। চলো নেক্সট দেখি। ওকে নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ব্যাটল অফ বক্সার কত সালে হয়েছিল? 1764 সালে হয়েছিল, रिजल्ट इन ब्रिटिश विक्ट्री, एकदम ठीक। और इट लीड टू ट्रीटी ऑफ बनारस। भाई साहब बनारस का ट्रीटी हुआ ही नहीं था, चलो यहाँ पे दिखाते हैं आपको, नहीं हुआ था भाई साहब बनारस का ट्रीटी। ये देखो, ये जो हुआ था बक्सर के बाद, इसको कहते हैं ट्रीटी ऑफ इलाहाबाद, 1765 में हुआ था, ठीक है। एंड शाह आलम टू मुगल एम्परर इसके साथ हुआ था। तो चलिए मैं आपको दिखा देते हैं एक बार। आंसर इज गोना बी दिस, 1764 and Treaty of Banaras,
এইটা। সো বোথ উইল, এটা তো হবেই না, অ্যাবসলিউটলি রং। এটা হবে ট্রিটি অফ কি, এলাহাবাদ। তাহলে 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, উইথ রেফারেন্স টু আউটকামস অফ দ্য ব্যাটল অফ বাক্সার, আউটকামস কি হয়েছিল দেখি। বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানের অধিকার পায়। এলাহাবাদ ও কারা জেলা এবং বিপুল অর্থ পায়। চলো একবার এলাহাবাদের যে ট্রিটিটা হয়েছিল 1765 সালে, একবার দেখে নি ট্রিটিটা কি আছে। দেখো এখানে আমরা কি দেখেছি, শাহ আলম টু মুঘল এম্পারার এর কাছ থেকে দিওয়ানি নিয়েছিল। কিসের দিওয়ানি? দিওয়ানি মানে হচ্ছে ট্যাক্স কালেক্ট করার যে অধিকার বাংলা, বিহার, ওড়িশা থেকে, সেইটা কিন্তু নেওয়া হয়েছিল। মুঘল এম্পারার মেড ভার্চুয়াল প্রিজনার অ্যান্ড মুঘল এম্পারার যে ছিল শাহ আলম টু, তাকে প্রিজনার হিসেবে রাখা হয় এবং এলাহাবাদে তাকে রাখা হয় বহুদিন। প্রথমে 26 লক্ষ টাকা বছরে পেনশন দেওয়া হতো, পরে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। সুজাউদ্দৌলা আওয়াদের নবাব, তার কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল 5 মিলিয়ন রুপিস ওয়ার ইন্ডেমনিটি। এলাহাবাদ ডিস্ট্রিক্টটা নিয়ে নেওয়া হয়েছিল এবং আওয়াধকে পুরোপুরিভাবে ব্রিটিশরা নিজেদের উপর নির্ভরশীল করে দিয়েছিল। তারপরে মীর কাসিমের পরে নাজিমুদ্দিন আলী খাঁ বাংলার নিউ নবাব হয়, একদম পিওর পাপেট। বাংলার আর্মি ব্যান করে দেওয়া হয় পুরোপুরিভাবে এবং বাংলাকে টোটালি, বাংলা ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই নাও সুবেদার বলে একটা নতুন পদ তৈরি করা হয়, সুবেদার। এবং এই সুবেদারের কাছে নিজামতের পাওয়ার ছিল, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জুডিশিয়াল পাওয়ার, যেটা আগে পুরোপুরিভাবে নবাবের হাতে ছিল, এই পাওয়ারটা পুরোপুরি এর কাছে চলে গেল, সুবেদারের কাছে। এবং সুবেদার এমন একটা পদ যে পদটা ব্রিটিশরা অ্যাপয়েন্ট করবে। চলো একবার দেখি আমরা কোয়েশ্চেন্স গুলো। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়, একদম কারেক্ট আনসার। আর এলাহাবাদ ও কারা জেলা এবং বিপুল অর্থ পায়, এটাও একদম কারেক্ট আনসার। সো বোথ 1 and 2 উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট একটা সিরিজ অফ কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অফ সুবেদার ইন বেঙ্গল। হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশার্স, একদম ঠিক, একদম ঠিক। অ্যান্ড হ্যাড নিজামত বাট নট দিওয়ানি, ভেরি গুড, একদম ঠিক। সুবেদারের কাছে নিজামতের পাওয়ার ছিল, দিওয়ানির পাওয়ার ছিল না। তাহলে বোথ উইল বি দি কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা, with status of the Mughal emperor after the treaty of Allahabad, মুঘল এম্পায়ার কি became a virtual prisoner at Allahabad। বললাম না প্রিজনার, এবং 26 লাখ টাকা পেনশন দেওয়া হলো শাহ আলম টুকে। ঠিক, ওকে। নেক্সট আসি। আচ্ছা, which of the following statements about treaty of Allahabad 765 EIC obtained diwani rights, কোম্পানি দিওয়ানির অধিকার পায়, কারেক্ট আনসার। ইউআইসি দিওয়ানির অধিকার পায় আর এম্পায়ার গট আ পেনশন অফ 26 লাখ, এটাও কারেক্ট। সো এখানেও বোথ উইল বি দি কারেক্ট আনসার। চলো, হাউ মাচ ওয়ার ইন্ডেমনিটি সুজাউদ্দৌলা পায়? 5 মিলিয়ন। 5 মিলিয়ন সুজাউদ্দৌলা আমাদের নবাবের কাছ থেকে ব্রিটিশরা কিন্তু নিয়েছিল, একটু আগে আমি ডিসকাস করলাম এটা। নেক্সট, এবার যে কোশ্চেনটা আসছে, নতুন একটা কোশ্চেন রিগার্ডিং দ্য ডুয়াল গভর্নমেন্ট, দ্বৈত শাসন ব্যবস্থা। দেখো এটা খুব জরুরি একটা কিন্তু কোশ্চেন, যে দ্বৈত শাসন ব্যবস্থা কি। চলো বলি, দ্বৈত শাসন এখানে কি লিখেছে, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। কোম্পানির ক্ষমতা ছিল কিন্তু দায়িত্ব ছিল না, নবাবের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না। চলো ব্যাপারটা দেখি আগে জিনিসটা কি, ঠিক আছে? একবার দেখে নাও যে দ্বৈত শাসন ব্যবস্থা কি, এটা খায় না মাথায় রাখে, জিনিসটা কি দেখো। ফেজেস অফ ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল। দেখো আর একটা কথা বলি, ট্রিটি অফ এলাহাবাদের পরে কিন্তু এখানে যেটা দেখবে কি 1765 সালে ক্লাইভ কিন্তু শাহ আলম টুকে জোর করে এই নর্দার্ন সিরকাস, উড়িষ্যা, আন্ধ্রপ্রদেশের অনেকটা এলাকা কিন্তু দখল করে নিয়েছিল, ব্রিটিশ কোম্পানির নামে লিখিয়ে নিয়েছিল। এবার দ্বৈত শাসন ব্যবস্থা কি দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কিরকম, ধরে নাও এরকম একটা সিচুয়েশন যেখানে সব দায়িত্ব তোমার কিন্তু তোমার অধিকার নেই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম কি, অনেক আজকালকার যুগে না অনেকটা যারা টিচার তাদের মতো হয়ে গেছে কন্ডিশন। মানে স্টুডেন্ট যদি মার্কস না পায়, দায়িত্ব টিচারের, কিন্তু স্যার যদি বকা দেয়, ঝাড় দেয়, আমাদের সময় তো ঠেঙে বৃন্দাবন দেখিয়ে দিত, তো বকা দেয় বা একটু দেয়ও কখনো কখনো, বিশাল বড় একটা ঘটনা ঘটে যায়। আচ্ছা তুমি যদি আমাকে দায়িত্ব দাও, তাহলে তোকে অধিকার দিতে হবে। আমি অধিকার নিয়ে একা কি করব যদি দায়িত্ব এখানে কি করব যদি অধিকারই না থাকে। আচ্ছা ধরে নাও তো তোমাদের জীবন থেকে মৌলিক অধিকার সমস্ত কেড়ে নেওয়া হলো, শুধু মৌলিক দায়িত্ব দেওয়া হলো, তুমি কি বাঁচতে পারবে? যখন তুমি বাঁচতে পারবে না,
তাহলে তুমি এক্সপেক্ট কি করে করো কি অন্য লোক বেঁচে থাকবে? আজকে ব্রিটিশরা পলাশির যুদ্ধে জিতে যাওয়ার পর পুরো বাংলাকে এমন করে ফেলেছিল কি নবাবের হাতে কোনো পাওয়ারই ছিল না, সব ওরা কন্ট্রোল করতো। লোকের সামনে এটা ছিল কি নবাব হচ্ছে নবাব, আর পিছন থেকে সমস্ত টাকা কালেকশন করার পাওয়ার ওদের কাছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ওদের কাছে, লয়ের পাওয়ার ওদের কাছে। ওরা যা ইচ্ছা তাই করছেন। দোষ পড়ছে কি নবাবকে কন্ট্রোল করতে হবে। ওরা কোথাও লুট করে আসলো, নবাব দেখবে লুট কে করেছে, ওরা করেছে, আমরা কিছু করি, নবাবের দায়িত্ব। তাহলে লোকের কাছে নাম খারাপ হচ্ছে, নবাবের খারাপ হচ্ছে। টেকনিক্যালি 7 বছর বাংলাতে এরকম একটা পরিস্থিতি ছিল যেখানে সামনে নবাব, পিছনে ব্রিটিশ। এবার এটা কেন? কারণ এই কারণের জন্য, কারণ লর্ড ক্লাইভ জানতো কি যদি ইনকেস এটা সবার সামনে চলে আসে কি নবাবের আর কোনো ক্ষমতা নেই, নবাবকে সরিয়ে দিয়ে ব্রিটিশরা ডাইরেক্টলি যদি সিংহাসনে বসতো, তাহলে গোটা বাংলা জুড়ে বিদ্রোহ হতে পারতো এবং সেই বিদ্রোহকে আটকানোর ক্ষমতা ওদের ছিল না। তাই छुपाना सबसे मतलब उन लोगों ने सोचा कि अगर हम ये चीज को छुपा देंगे, किसी को नहीं बताएंगे, तभी चीजें ठीक हो सकता है। बिकॉज द रियल पावर लाइज इन सीक्रेसी। ठीक है, असली पावर छुपाने में होता है। ढाक ढोल মানে না বাজালেও চলবে। লোকে আজকাল অ্যাফেয়ার করে, একটা মেয়ের সাথে রিলেশন হয়, প্রথম দিন ছেলেরা কি করে, মেয়েরা ফেসবুকে স্ট্যাটাস আপডেট, গোটা দুনিয়াকে বলে দিল 1 ঘন্টা হয়তো হয়েছে, ঠিক হয় 1 মাস পর আবার সিঙ্গেল স্ট্যাটাসে আপডেট করতে হয়। তো তোমার আগে নিজেকে স্ট্রং করো, শক্তিশালী করো। দেখো এটাই হয়েছিল ডুয়াল গভর্নমেন্ট। তাহলে এবার যদি বলি এখানে এই যে এই সালটা, এই যে 1765 থেকে 72, 7 বছর, তাহলে এটা একদম ঠিক। ইআইসি হ্যাড পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, ঠিক, আর নবাব হ্যাড রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার, দুটোই ঠিক। 25 নেক্সট 26-এ যাই। সোসাইটি অফ ট্রেড। It was an anti-corruption initiative that banned personal trade in salt, betel nut and tobacco. It was designed to provide extra allowances and pensions to retiring civil servants. এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের অতিরিক্ত ভাতা ও পেনশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। দেখো সোসাইটি অফ ট্রেড কি এবং কবে এস্টাবলিশ করা হয়, একটা এখানে জিনিস বলি সোসাইটি অফ ট্রেড নিয়ে। দেখো প্রথম কথা, এটা 1765 সালে এস্টাবলিশ করা হয়। লর্ড ক্লাইভ এটার একটা অ্যান্টি করাপশন ইনিশিয়েটিভ, কারণ ক্লাইভ জীবনে এত করাপশন করেছিল, ক্লাইভ দেখেছিল কি করাপশন করলে কত কিছু করা সম্ভব। তাই সেম জিনিসটা যাতে ক্লাইভের সাথে না হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে না হয়, সেই জন্য সোসাইটি অফ ট্রেড এস্টাবলিশ করে। হয় না যে সব থেকে টুকলি করেছে সে সব থেকে ভালো টুকলি ধরতে পারে, ওই হচ্ছে ঘটনা। তো অফিসেস অফ ইআইসি ওথ ফোথ নেওয়া করাতো, ইআইসি অফিসারদের অ্যালাওয়েন্স দিত। ক্লাইভস ফান্ড ইনিশিয়েট করেছিল, পেনশন ফান্ড, এবং বলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি থাকবে শুধু লবণ, সুপারি এবং জর্দাতে, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু কেউ ব্যক্তিগত লেভেলেও ব্যবসা করতে পারবে না। কেন? কারণ এই প্রোডাক্টগুলোতে ব্যবসা করে ইলিগালি ইনকাম করছিল কোম্পানির স্টাফেরাও। তো এটাকে আটকানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এবার বলি আরেকটা, এখানে আরেকটা পয়েন্টও ডিসকাস করে দিই। ক্লাইভ কিন্তু সিভিল সার্ভিসের জন্ম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে। তোমরা হয়তো পড়তে পারো কি কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিসেস, ফাদার অফ মডার্ন সিভিল সার্ভিসেস কর্নওয়ালিস, কিন্তু অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে সিভিল সার্ভিসের যে জন্মদাতা সে হচ্ছে লর্ড ক্লাইভ। আচ্ছা চলো এবার দেখি কোয়েশ্চেনটা সোসাইটি অফ ট্রেড নিয়ে। এখানে যাই, অ্যান্টি করাপশন ইনিশিয়েটিভ একদম কারেক্ট, একদম কারেক্ট এটা। ইট ওয়াজ ডিজাইন্ড এক্সট্রা অ্যালাউন্সেস, এটাও একদম কারেক্ট। সো এখানে বোথ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, উইথ রেফারেন্স টু বার্থ অফ সিভিল সার্ভিসেস ইন দি কোম্পানি, ক্লাইভ ইনিশিয়েটেড সিভিল সার্ভিস টু ম্যানেজ কোম্পানি শিফট ফ্রম ট্রেড টু পলিটিক্স। খুব ভালো, অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে বিজনেস থেকে পলিটিক্সে ঢুকছিল, তো সিভিল সার্ভিস দরকার ছিল। অফিসার্স ওয়ার রিকোয়ার্ড টু টেক অ্যান ওথ অফ নন করাপশন আন্ডার ক্লাইভস রিফর্মস, একদম ঠিক। তাহলে এখানে এটাও ঠিক, ক্লাইভের সংস্কারে কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথ নিতে হতো। আজও করতে হয়, আজও কোনো পদে গেলে তোমাকে শপথ নিতে হবে। আচ্ছা, which of the following territories were taken by Lord Clive from Shah Alam? ডটবান্সির কাছে একটু আগে করালাম, ওড়িশা অন্ধ্রপ্রদেশের এলাকাটা। নেক্সট, হোয়াট হ্যাপেন টু বেঙ্গল আর্মি আফটার ব্যাটল অফ প্লাসি? একটু আগে করালাম, বেঙ্গল আর্মি ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাংলা সুবেদারের হাতে চলে গেছিল। তো এই ভেঙে দেওয়া হয় এবং কোম্পানি রক্ষার দায়িত্ব নেয় বাংলাকে।
কারেক্ট? এটা অলরেডি দেখো এখানে করে দেওয়া আছে, ঠিক আছে? বেঙ্গল আর্মি ডিসব্যান্ডেড। চলো 30, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ নবাব অফ বেঙ্গল আফটার মীর কাসিম? নাজিমুদ্দিন আলী খান, এটা হবে রাইট আনসার। Next, consider the following statements comparing Sirajudollah and Mir Qasim. Both tried to resist British and influence reforms. একদম ঠিক, উভয় ব্রিটিশের প্রভাব প্রতিরোধের চরম চেষ্টা করেছিলেন। নো ডাউট, এটা একদম সত্যি স্টেটমেন্ট। ঘটনাগুলি দেখলে সিরাজউদ্দৌলা বা মীর কাসিমের তোমরা জানতে পারবে। যদি এটাকে আরো ডিটেলসে জানতে হয়, আমার ডেডিকেটেড হিস্ট্রির উপর ফুল ডিটেলড ক্লাসেস আছে। তোমরা যদি চাও সেই ক্লাসগুলো অ্যাপসে থেকেও পারচেস করতে পারো বা অফলাইনে এসেও করতে পারো। সেখানে আরো ভালো করে বলা আছে, কারণ দেখো একটা 40 মিনিট 50 মিনিটের ভিডিওতে স্বাভাবিকভাবেই একটা 2.5 ঘন্টার ক্লাসকে তো কোনোদিনই রিপ্লেস করতে পারবে না, কোনোদিনই সম্ভব না সেটা করা, ঠিক আছে? তো যতটা ডিটেলসে যদি আরো ডিটেলসে চাও, আমি অলরেডি কিন্তু যতটা ডিটেলসে করাচ্ছি, আমার মনে হয় না হার্ডলি কোনো এমসিকিউ ডিসকাশন আছে এতটা ডিটেলসে। বাট স্টিল কেউ থাকতেও পারে, আমি ভুলও হতে পারি। বাট স্টিল যদি আরো মনে হয় আরো ডেপথে জানতে চাও, তাহলে ক্লাসেসগুলো করলে আরো ভালো করে জানতে পারবে। সেকেন্ড, বোথ ওয়ার ডিফিটেড ডিউ টু ইন্টারনাল কনস্পিরেসিস এন্ড ল্যাক অফ ইউনিটি। একদমই সত্যি, দুজনাই ইন্টারনাল কনস্পিরেসির ভিকটিম হয়েছিল। সো বোথ আর কারেক্ট। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই নিজামাত পাওয়ার্স? একটু আগে কি বললাম? এই যে সুবেদার সেট কন্ট্রোল ওভার নিজামাত, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার। বললাম নবাবের হাত থেকেই পাওয়ার্স গুলো চলে যাচ্ছিল আস্তে আস্তে। তাহলে 32-এ এটা কি হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার্স। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অফ রোল অফ ট্রেটার্স। মীর জাফর কেপ্ট 45,000 সোলজার্স। আগেও বলেছি, দেখে নাও। দেখো মীর জাফর টোটাল 45,000 সৈন্য নিজে ইনঅ্যাক্টিভ করে রেখেছিল, এটা কিন্তু একদম সত্যি। আর রায়দুল্লাহ আর ইয়ার লুতুফ খান সাইডেড উইথ ব্রিটিশ, এটাও সত্যি। এবং বোথ আর কারেক্ট, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই দেখো, রায়দুল্লাহ আর ইয়ার লুতুফ খান উপরে দেওয়া আছে, এবং মীর জাফর কিন্তু 35,000 সৈন্যকে পলাশির যুদ্ধ থেকে মোবিলাইজই করেনি। নেক্সট, ওয়াই ডিড ব্রিটিশ নট টেক ডাইরেক্ট কন্ট্রোল আফটার বক্সার? কেন করেনি? আমি একটু আগে বললাম ডুয়াল গভর্নমেন্ট কেন মেনটেন করেছিল। এই যে ডুয়াল গভর্নমেন্ট কেন মেনটেন করছিল, কারণ ব্রিটিশরা ভয় পাচ্ছিল যদি ভারতের লোকের ভেতর একটা হয়ে যায়, জানতে পারে কি নবাব নেই আর আমরা দখল নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, বিদ্রোহ হতে পারে। এই কারণের জন্য ফিয়ার অফ ইন্ডিয়ান ইউনিটি। 34, বি উইল বি দি আনসার। নেক্সট, কনসিডার দ্য স্টেটমেন্টস অ্যাবাউট হারাম দেউরি। হারাম দেউরিকে বলা হয় ট্রেটার্স গেট, এটা হুমায়ুনের প্যালেসকে বলা হয়, এটা কারেক্ট আনসার। সিরাজউদ্দৌলা ওয়াজ ব্রট হিয়ার অ্যাজ এ প্রিজনার বিফোর এক্সিকিউশন, বোথ আর কারেক্ট আনসার। এই দুটোই ঠিক। এই যে আচ্ছা, হারাম দেউরি, ট্রেটার্স গেট এবং সিরাজউদ্দৌলার উপর নিয়ে যাওয়া হয়। নেক্সট, সিরাজ টুক সাপোর্ট অফ হুইচ ইউরোপিয়ান পাওয়ার? অবশ্যই ফ্রেঞ্চ। সিরাজ ইউরোপিয়ান ফ্রেঞ্চদের সাথে প্ল্যান করেছিল কি পলাশির যুদ্ধে। এমনি তো তোমরা দেখেছো পলাশির যুদ্ধে কি 50 জন ফ্রেঞ্চ আর্টিলারি মেন ছিল, আর সিরাজ প্ল্যান করেছিল কি পাটনা যাবে, ফ্রেঞ্চদের কাছ থেকে হেল্প নেবে, দিয়ে ফিরে আসবে। তো ফ্রেঞ্চ অবশ্যই সিরাজের একটা প্রেফারেন্স জোন ছিল। হুইচ আইটেমস ওয়ার আন্ডার ইআইসি মনোপলি সোসাইটি অফ ট্রেড? আমি এটা একটু আগে পড়েছিলাম লর্ড ক্লাইভের কথা, সেটা হচ্ছে বিটেল নাট অ্যান্ড টোব্যাকো। নেক্সট, এই যে salt, betel nut and tobacco. Consider the following statement. দস্তক। দস্তক কি? 1717 ফারুক সিয়ার মুঘল এম্পারার দিয়েছিল দস্তক, মানে বাংলা, বিহার, ওড়িশায় ফ্রি ট্রেড করা, ফ্রি ট্রেড ইন বেঙ্গল, বিহার, ওড়িশা। তো প্রথম স্টেটমেন্টটা তো একদম কারেক্ট, কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টটা একদম ভুল। তাহলে এখানে অনলি ওয়ান হবে। ফারুক সিয়ার, মনে আছে জ্বরের লাস্ট ভিডিও যে সেশনটা ডিসকাস করেছিলাম ইউটিউবে আছে, তোমরা আগের সেশনটায় দেখো, এখানে বলা আছে দস্তক নিয়ে ডিটেলসে কি কেন করেছিল, তাও বলে দিচ্ছি। ওনার মেয়ে জ্বরে অসুস্থ ছিলেন, ওনারও খুব জ্বর হয়েছিল, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডক্টররা ওনাকে ঠিক করে দেন এবং সেই জন্য উনি দস্তক দিতেন। অদ্ভুত, পার্সোনাল বেনিফিটের জন্য অফিসিয়াল জিনিস দিচ্ছে। নেক্সট, এই যেখানে লিখেছি দেখো 1651 সুজা, सॉरी मैंने गलत चीज दिखा रहा हूँ आपको, यहाँ पे नहीं है, यहाँ पे आएगा 1717। देखो, फारूक सियार गिव द राइट टू फ्री ट्रेड इन बंगाल, बिहार एंड उड़ीसा, दस्तक। चलो, consider the following statement. Mir Qasim title, Saddam Hussein. He was given this title for nationalizing silk industry. না, কোনোদিনই না, ঠিক আছে। He earned this reputation by attempting to empower himself through administrative and military reforms.
অবশ্যই তোমার দুয়েরটা কারেক্ট হবে। দেখো এটা কন্টেম্পোরারি হিস্টোরিয়ানরা অনেকেই মীর কাসিমকে সাদ্দাম হোসেনের সাথে তুলনা করেছেন। সাদ্দাম হোসেন সেলফ এম্পাওয়ারমেন্টের চেষ্টা করেছিলেন, একটু আগে আমি এটা পুরো ডিটেলসে ডিসকাস করছি, আমি আননেসেসারি রিপিটেশন করবো না এক জিনিসের। আচ্ছা, নেক্সট 40, উইথ রেফারেন্স টু ডেথ অফ রবার্ট ক্লাইভ কনসিডার দ্য ফলোইং। রবার্ট ক্লাইভের মৃত্যুর প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। হি কমিটেড সুইসাইড বাই কাটিং হিজ থ্রোট উইথ আ পেন নাইফ। তুমি জানো রবার্ট, ভারতে যারা এসে অন্যায় করেছে না, ব্রিটেনিকে চরম ভোগান্তি ভোগ করেছে। রবার্ট ক্লাইভের শেষ জীবন মারাত্মক ছিল। রবার্ট ক্লাইভ যখন ফিরে যায়, আমি দেখাচ্ছি স্লাইডে তোমাকে, যখন ফিরে যায় রবার্ট ক্লাইভের উপরে করাপশনের চার্জ দেওয়া হয়, 10 থেকে 20 মিলিয়ন লোককে হত্যার চার্জ দেওয়া হয়, এবং 22 নভেম্বর 1774 সালে রবার্ট ক্লাইভের বাড়িতে মাত্র 49 বছর বয়সে দেখা যায় কি ওনার একটা পেন নাইফ ছিল, ওনার গলাটা কাটা। পেন নাইফটা কিন্তু পাওয়া যায়নি, ঠিক আছে? যে ওয়েপনটা মার্ডার ওয়েপন সেটা কিন্তু অ্যাভেলেবল হয়নি, ভেরি মিস্টেক, পাওয়া যায়নি, মার্ডারকে পাওয়া যায়নি, সুইসাইড নোটও পাওয়া যায়নি। দেখো একটা কথা বলি, এখানে একটা ঘটনা হচ্ছে, লর্ড ক্লাইভের মৃত্যুটা খুব শকিং। কারণ হচ্ছে লর্ড ক্লাইভের গলা কেটে হত্যা হয়েছিল, মানে সুইসাইড হয়েছিল, এবং ওনার ছিল, মানে যে চাকুটা যেটা দিয়ে উনি গলাটা কাটা গেছিল, সেই চাকুটা পাশে ছিল, পেন নাইফ বলে, কিন্তু কোনো সুইসাইড নোট ছিল না, কোনো সুইসাইড নোট অ্যাভেলেবল হয়নি। তাহলে যদি সুইসাইড নোট অ্যাভেলেবল না হয়, তাহলে ব্রিটিশ অফিসাররা কি করে ওটাকে সুইসাইড ঘোষণা করলো? প্রথম ডাউট তো এখানে আসে কি, যেটা সুইসাইড ঘোষণা হলো কিভাবে, কে ঠিক করলো ওটা সুইসাইড? ওটা তো হোমিসাইড, সুইসাইড কিভাবে হতে পারে? আচ্ছা, যদি সুইসাইড হয় বা হোমিসাইড ধরে নিলাম যে পুলিশ বুঝতে পারেনি, তাহলে কেসটা তো সলভ করার চেষ্টা হবে, কোনো অ্যাটেম্পটই নেওয়া হয়নি প্রপার ওয়েতে সলভ করার। তো এটা ইনস্টিটিউশনাল মার্ডার কিনা কে জানে, নো ওয়ান নোস। যাই হোক, আমরা তো সেভাবে ইনভেস্টিগেট করতে পারবো না, তো ওটাই মেনে নিতে হবে কি হ্যাঁ অবশ্যই কমিটেড সুইসাইড বাই কাটিং হিজ থ্রোট উইথ আ পেন নাইফ, এটাই মানতে হবে। আর ডেথ অকার্ড ইন 1774 at age of 49, দুটোই ঠিক, বোথ 1 and 2। Consider the following statement regarding দাস্তাক। দাস্তাকের মিসইউজ অফ দাস্তাক কট ফ্রিকশন বিটুইন ইআইসি এন্ড সিরাজউদ্দৌলা। তারপর দাস্তাকের অপব্যবহার কারণেই হয়েছিল, কারণ গন্ডগোল, সিরাজউদ্দৌলার সাথে বিরোধ লেগেছিল। কারণ দাস্তাক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিগত কাউকে দেওয়া হয়নি। তো ইন্ডিয়ান যারা বিজনেসম্যান ছিল তারাও তো ব্রিটিশ গাড়িতে মাল পাঠাচ্ছে দাস্তাকের নামে, তাহলে নবাব কটটা পাবে কোথা থেকে? নবাবের তো কোষ খালি হয়ে যাচ্ছিল, তো এটা অবশ্যই দাস্তাকের অপব্যবহার হয়েছে। অ্যান্ড ইট ক্রিয়েটেড প্রেশার অন বেঙ্গল ট্রেজারি, এটাও হয়েছে। তো দুটোই কিন্তু ঠিক। নেক্সট, নেম দ্য আর্মেনিয়ান মার্চেন্ট ইনভলভ ইন এলিস এপিসোড। অবশ্যই খোয়াজা ইসরাইল সারহাদ, খুবই ইম্পর্টেন্ট। when did the battle of Buxar take place? ব্যাটেল অফ বাক্সার কবে হয়েছিল? 22nd October 1764, আর ট্রিটি অফ এলাহাবাদ 1765। নেক্সট, আপন রিটার্নিং টু ইংল্যান্ড হোয়াট চার্জেস ডিড লর্ড ক্লাইভ ফেস? ক্লাইভের উপর কি চার্জ দেওয়া হয় বাংলায় ফিরে যাওয়ার পর? 1 নম্বর করাপশন অ্যান্ড বেঙ্গল ফ্যামিন ডেথস, এই বি, পয়েন্ট বি। নেক্সট, কনসিডার ফলোইং স্টেটমেন্টস ক্লাইভ ফান্ড। ক্লাইভের তহবিল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ক্রিয়েটেড ফর পেনশনার্স অফ সিভিল সার্ভেন্টস, একদম ঠিক। আর এইমড টু রিডিউস করাপশন, অবশ্যই ঠিক। কারণ আজকে তুমি যখন জানবে তোমার স্যালারি থাকবে, পেনশন থাকবে, ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে, তখন তুমি চেষ্টা করবে কম করাপশন করার। কেন? কারণ করাপশন যদি ধরা পড়ে, চাকরি খোয়াতে বড়, এগুলো সব বলো হরি হরি বল হয়ে যাবে। ওই কারণের জন্য এটা কিন্তু করাপশন কম করারও একটা অ্যাটেম্প ছিল। সো বোথ আর কারেক্ট আনসার্স। নেক্সট, এই যেখানে আমি করিয়ে দিয়েছি ক্লাইভস ফান্ড রিটায়ারিং, ঠিক আছে, আর অ্যান্টি করাপশন ইনিশিয়েটিভ সোসাইটি অফ ট্রেড থেকে নেওয়া হয়েছিল। এই ক্লাইভস ফান্ডের টাকাটা কিন্তু মির্জাফর দিয়েছিল। 46, হোয়াট ওয়াজ দ্য এরা অফ ডুয়াল গভর্নমেন্ট? হোয়াট ওয়াজ দ্য এরা অফ ডুয়াল গভর্নমেন্ট? বলো তো এটা কোনটা হবে? কোন অপশনটা হবে? একটু আগে ডিসকাস করলাম, দেখিয়ে দিচ্ছি। এই যে 1765 to 72, এই যে। তো প্রথম আনসার উইল বি দি কারেক্ট আনসার, 46। নেক্সট, হু রিপ্রেজেন্টেড দ্য ব্রিটিশ সাইড ইন মঙ্গির কনভেনশন? লর্ড এলিস? না, এলিস, দেখো আমি এক্ষুনি নিজেই ভুল করতে যাচ্ছিলাম, পরীক্ষাতে এই ভুলগুলোই হয়, মানে এক্ষুনি বলতে বলতে ইলিশ এপিসোডের জন্য মঙ্গির কনভেনশন হয়েছিল। মঙ্গির কনভেনশনের যে গভর্নর ছিল তার নাম হচ্ছে লর্ড ভ্যামসিডার্ট। অনেক ভুল না, তুমি জানো, তাড়াতাড়িতে হয়ে যায়। তো লর্ড ভ্যামসিডার্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে লর্ড ভ্যামসিডার্ট। নেক্সট,
Where did Mir Qasim escape after Mongi Convention? মর্গি কনভেনশনের পর কোথায় পালিয়ে গেছিলেন? মুঙ্গের চুক্তির পর মীর কাসিম কোথায় পালিয়ে গেছিলেন? আওয়াধে পালিয়ে গেছিলেন এবং ওখানকার যে রাজা সুজাউদ্দৌলা নবাব ওর সাথে কিন্তু মীর কাসিম প্যাচ আপ করেছিলেন এবং ওখান থেকে আস্তে আস্তে দিল্লির এম্পারার শাহ আলমের সাথে প্যাচ আপ করে তিনজন মিলে বক্সারের যুদ্ধ করতে চলে আসেন। আচ্ছা, এই যে নবাব আওধ সুজাউদ্দৌলা কোথায় পালিয়েছিল? আওয়াধে পালিয়েছিল। নেক্সট, হুইচ ট্রিটি লেড দ্য ফাউন্ডেশন অফ ব্রিটিশ রুল ইন্ডিয়া? অবশ্যই ট্রিটি অফ এলাহাবাদ। এলাহাবাদ কেন বলছে লেড দ্য ফাউন্ডেশন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? কারণ কি, এলাহাবাদে চুক্তিটা কোন যুদ্ধের বিনিময়ে হয়েছিল? বাক্সারের যুদ্ধের বিনিময়ের পরে হয়েছিল, বাক্সার যুদ্ধের পর হয়েছিল। এখানে কে ছিল? শাহ আলম ছিল, মুঘল এম্পারার, যে হেড অফ ইন্ডিয়া। সেই যদি ব্রিটিশের কাছে হেরে যায় তাহলে গোটা ভারতেই তো ব্রিটিশ রুল এস্টাবলিশ হয়ে গেল না? মুঘল এম্পায়ার তো ক্যাপচার হয়ে এলাহাবাদে নিজে পেনশনার হয়ে পড়ে থাকলো, তাহলে স্বাভাবিকভাবেই ভারত ক্যাপচার হয়ে গেল, তাই না? লাস্ট কোয়েশ্চেন, হুইচ প্লেস ফার্স্ট কল্ড আলীনগর আফটার নবাব আলীবর্দী খান? বলো তো, এটা তোমাদের জন্য দিচ্ছি এই লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের দিচ্ছি, কমেন্টে জানাও লাস্ট কোয়েশ্চেনটা কি হবে, কমেন্টে জানাও। একটা কোয়েশ্চেন ঠিক থাকলো। আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। নেক্সট বলে দিই, এবিসি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, এখানে সমস্ত আপডেটস পাবে। এবিসির বিভিন্ন কোর্সেস, অ্যাডভান্স কোর্স, ফাউন্ডেশন কোর্স, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, বিসিএস এর জন্য নিচ্ছ, রেলের জন্য নিচ্ছ, সিজিএল এর জন্য নিচ্ছ, যে পরীক্ষার প্রিপারেশন নাও, যদি মনে করো কেবিসির সাথে জিনিস জার্নি স্টার্ট করবে, আগে ফ্রি ডেমো ক্লাস করো, কমপ্লিটলি ফ্রি। যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নাও, আগে থেকে কোনো রকম ফি দিতে হবে না। এসো, বসো, ক্লাস করো, এনজয় করো। আর যদি ক্লাস করার পর মনে হয় কি না আমার ক্লাস করে দারুণ লাগলো, যদি এইরকম মনে হয়, দেন জয়েন উইথ আস উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। যদি ফার্দার কোনো কোয়ারি থাকে নিচে দেখানো নাম্বারগুলি কন্ট্যাক্ট করতে পারো। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, না আমি জোর করে বলছি না, এরকম কি বলতেই হবে। যদি সত্যিই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করো। থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার করো যদি মনে হয়। চলো, আজকের ক্লাস এইটুকুই থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।